হ্যালো এভরিওয়ান, আমার নাম দীপ। আজ আমার সাথে আছে অনিরুদ্ধ দা। দাদা পুরো নাম অনিরুদ্ধ তেওয়ারি। আর দাদা এখানে বোস ইনস্টিটিউটে প্রফেসর জয়ন্ত মুখোপাধ্যায় আন্ডারে কাজ করেন, আর ডিপার্টমেন্ট অফ কেমিক্যাল সায়েন্সেস। হ্যাঁ, তো আজ আমরা জানবো যে দাদা কি টপিকের উপর কাজ করেন। কারণ আপনারা এর মধ্যে জানেন যে আমি নিজে ফিজিক্সের উপর কাজ করি, দাদা কেমিক্যাল সায়েন্স মানে কেমিস্ট্রি রিলেটেড অবভিয়াসলি। বাট ডিটেলসে দাদা কি কাজ করেন সেটা দাদার মুখ থেকে শুনবো। আমাদের ল্যাব ট্রান্সক্রিপশনের উপর কাজ করে। ট্রান্সক্রিপশনে যে বায়োফিজিক্যাল কেমিস্ট্রি অ্যাসপেক্টটা আছে তার সেগুলোর সাথে আমরা ডিল করে দিচ্ছি। ট্রান্সক্রিপশন মানে যারা জানে না তাদের যারা জানে না বলতে, প্রোটিন হচ্ছে আমাদের বডির বেসিক সমস্ত যে ফাংশনগুলো আছে সেগুলো ক্যারি আউট করে। ঠিক আছে, এবার প্রোটিন সিনথেসিস হয় কি করে? প্রথমে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, তারপর আরএনএ থেকে প্রোটিন তৈরি হচ্ছে। এবার এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার যে প্রসেসটা সেটাকেই ট্রান্সক্রিপশন বলছে। আচ্ছা আচ্ছা, মানে আমাদের মানে যে কোনো রকমের হিউম্যান বলো যে অ্যানিম্যাল, তাদের শরীরে যেগুলো হ্যাঁ, যে কোনো প্রোটিন সিনথেসিসের ফার্স্ট স্টেপ হচ্ছে কি ডিএনএ থেকে সেটা আরএনএ তে সেই মেসেজটা কনভার্ট হয় প্রথমে, তারপর আরএনএ থেকে প্রোটিন সিনথেসিস হয়। এই ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার যে প্রসেসটা সেটাকে ট্রান্সক্রিপশন। আচ্ছা, আর এই ট্রান্সক্রিপশন রিলেটেড তোমাদের কাজ এবার বেসিক্যালি আমরা যে পার্টটা দেখছি ট্রান্সক্রিপশন মেশিনারি, তোমার আমরা কি করে রেগুলেট হয়। হ্যাঁ, মানে ধরো একটা অর্গানিজম, সেটা যখন এমনি কোনো স্ট্রেস নেই তার, তখন কিছু জিন তার সবসময় এক্সপ্রেস হচ্ছে। আচ্ছা, এবার যখন সে কোনো স্ট্রেস পাচ্ছে, ধরো সে খেতে পাচ্ছে না, স্টার্ভ করছে, বা তার আশেপাশে পিএইচ বেড়ে যাচ্ছে, বা প্রচুর ইউভি রেডিয়েশন আছে, সেই অবস্থায় এগুলো ও স্ট্রেস হিসাবে দেখছে। তখন বেশ কিছু প্রোটিন আছে যেগুলো এই অবস্থায়, যে প্রোটিনের আপ রেগুলেট হয় বা ডাউন রেগুলেট হয়, মানে প্রোটিনের পরিমাণটা বাড়ে বা কমে সেলের মধ্যে, সেগুলো আবার ডাউন স্ট্রিম নানা রকম কাজ করে। ঠিক আছে, তা এবার আমরা দেখি এই যে প্রোটিন বাড়বে বা কমবে বা সেগুলো সেলের মধ্যে নানা রকম কাজ করবে আন্ডার স্ট্রেস কন্ডিশন। ঠিক আছে, সেই প্রোটিনগুলোকে রেগুলেশনের প্রথম স্টেজ হচ্ছে ট্রান্সক্রিপশন, যেখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে। হয় ট্রান্সক্রিপশনটাকে বাড়ানো, যদি ট্রান্সক্রিপশনটাকে আমরা বাড়িয়ে দিই, ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেসটাকে, এর রেটটা বাড়িয়ে দিই, তাহলে কি হবে? প্রোটিনটাও বেশি তৈরি হবে। আর যদি এটা কমিয়ে দিই তাহলে প্রোটিনটাও কম তৈরি হবে। সেজন্য তাহলে এটা যখন স্ট্রেস আসছে বা অন্য কোনো এনভায়রনমেন্টাল কিউ আসছে, তখন ফার্স্ট স্টেজ হচ্ছে গিয়ে প্রোটিনের এক্সপ্রেশনের রেগুলেশন করা, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ট্রান্সক্রিপশন। কি রকম মানে জিনিস, মানে যদি কোনো এক্সাম্পল দিয়ে বলতে চাই। এর মধ্যে একটা ডেটা স্টোর আছে। ঠিক আছে, জিনের মধ্যে যে ডেটাটা স্টোর আছে, যেটা বেসিক্যালি ডিএনএ। হ্যাঁ, এই ডেটাটা ও প্রথমে কনভার্ট করছে আরএনএ তে, আর এই ডেটাটাই ও আরএনএ এর কাছে কনভে করছে। ঠিক আছে, এবার আরএনএ সেই ডেটাটা নিয়ে ও প্রোটিনটা সিনথেসিস করছে। মানে ওই প্রোটিন তৈরি করার জন্য এটা দরকার, প্রোটিন তৈরি করার জন্য দরকার। আচ্ছা, মানে ওটা না হলে প্রোটিন তৈরি হবে না, তাহলে প্রোটিন ফাংশনগুলো ঠিকঠাক সব কোল্যাপস করে দেয়। আচ্ছা, মানে যা যাবতীয় এনজাইম আছে সেগুলো সমস্তই তো তোমার সবই রিলেটেড, সবই এনজাইমগুলো সবই প্রোটিন বেসিক্যালি। হ্যাঁ, তা সেইভাবেও ভাবতে পারো যে এনজাইমগুলো এইভাবেই সিনথেসিস হচ্ছে। আচ্ছা, মানে কাইন্ড অফ আমি যদি এভাবে বলি জিনিসটাকে সেলুলার লেভেলে, হ্যাঁ, মানে ডিএনএটা কাইন্ড অফ একটা পিডিএফ বা কিছু স্টোরেজ আছে ডেটা, ওখান থেকে আমরা জেরক্স করে হ্যাঁ এরকম টাইপ। আচ্ছা, মানে ওখানে প্রসেসটা ঠিক না হলে আমাদের বিভিন্ন রকম প্রবলেম। এবার তুমি এটা স্ট্রেস এনভায়রনমেন্টে দেখছো? স্ট্রেস এনভায়রনমেন্টে আমরা অ্যাকচুয়ালি দেখি না, আমরা থ্রু আউট জিন রেগুলেশন নিয়ে কাজ করি। ধরো আমার নিজের কাজটা যদি আমি বলি, তাহলে আমরা জিন, এবার কোনো জিন যে রেগুলেশন হবে, হ্যাঁ, সেই জিন রেগুলেশন ডিফারেন্ট মডেলস আছে যে কী করে রেগুলেট হবে। এবার জিন রেগুলেশন দুটো ভাগে প্রথমেই ভাগ করে নেব আমরা। একটা হচ্ছে গিয়ে জিনের আপ রেগুলেশন, মানে ট্রান্সক্রিপশন বাড়াচ্ছে সেটা। একটা জিনের ডাউন রেগুলেশন, যেটা ট্রান্সক্রিপশন কমাচ্ছে। এছাড়াও নানা রকম প্রসেস আছে, সেটা আমি যাচ্ছি না। আমরা শুধু ট্রান্সক্রিপশন মিডিয়েটেড যে জিন রেগুলেশন, সেটাতেই আমরা আপাতত দেখছি। তা এবার ডাউন রেগুলেশন কি করে হতে পারে? ডাউন রেগুলেশন হতে পারে ধরো ফিজিক্যালি ব্লক করতে পারে, এমন একটা প্রোটিন বা এমন একটা সিগন্যাল আসলো যে পুরো ট্রান্সক্রিপশন মেশিনারিটাকে ফিজিক্যালি ব্লক করে দিচ্ছে, আর হবেই না।
আর আপ রেগুলেশন হয় এমনভাবে কিছু প্রোটিন, হ্যাঁ, যখন স্ট্রেস কন্ডিশন আসছে কিছু প্রোটিন বেশি সিনথেসিস হচ্ছে, সেইগুলো গিয়ে আবার পার্টিকুলার বিভিন্ন প্রোটিনের এক্সপ্রেশনের আপ রেগুলেশন করছে। আচ্ছা আচ্ছা, তো এরকম টাইপের বা তোমাদের ল্যাবে সবাই কি এরকম মোস্টলি কি এই এরিয়াতেই কাজ করে? না, আমাদের ল্যাবে অ্যাকচুয়ালি আমাদের ল্যাবে দুটো সিস্টেম কাজ হয়, একটা হচ্ছে ব্যাসিলাস সাবটিলিস, একটা হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। ঠিক আছে, ব্যাসিলাস সাবটিলিস হচ্ছে কি আরো তুমি রিলেট করতে পারো, মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বুঝতেই পারছো টিউবারকুলোসিসের ব্যাকটেরিয়া, সবাই খুব রিলেট করতে পারে। ব্যাসিলাস সাবটিলিস হচ্ছে কি সেই ব্যাকটেরিয়া যাদের হচ্ছে মডেল অর্গানিজম, হ্যাঁ, এদের এই ব্যাসিলাস সাবটিলিসের গ্রুপেই পড়ে হচ্ছে নিউমোনিয়া ব্যাকটেরিয়া। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এস অরিয়াস, এই ব্যাকটেরিয়াগুলো যেগুলো ভীষণভাবেই ক্ষতিকর, সেইগুলো ব্যাসিলাস সাবটিলিসের গ্রুপে পড়ে। এবার এই ব্যাকটেরিয়াগুলো যেহেতু সবসময় হ্যান্ডেল করা যায় না, সেই জন্য আমরা এই ব্যাকটেরিয়াগুলো ডিরেক্টলি হ্যান্ডেল না করে এর সাথে ব্যাসিলাসের যেহেতু খুব মিল আছে, আমরা ব্যাসিলাসে কাজগুলো করি। আচ্ছা, তো এই কাজগুলোতে মানে হ্যান্ডেল করা যায় না মানে মানে সব জায়গাতেই মানে ইনফেকশন ছড়ানো হয়? হ্যাঁ, এক্স্যাক্টলি, যে BSL-3 ফ্যাসিলিটি লাগে এই ব্যাকটেরিয়াগুলো হ্যান্ডেল করতে, কেননা যাতে ধরো যে কাজ করছে সে কোনোভাবে এফেক্টেড না হয়, হ্যাঁ এক্স্যাক্টলি, বা যে ব্যাকটেরিয়ার কাজ হচ্ছে সেগুলো প্রপার ডিসপোজাল, সেই BSL-3 ফ্যাসিলিটি এই মুহূর্তে আমাদের ইনস্টিটিউটে নেই। তার জন্য MTBও আমাদের ল্যাবে যেমন কাজ হচ্ছে, আমরা MTB সেল কেউ হ্যান্ডেল করি না। MTB পুরো সিস্টেমটা আমরা ইকোলাইতে নিলাম, যেমন বললাম আমরা বায়োফিজিক্যাল কেমিস্ট্রি করি, অ্যাকচুয়ালি আমরা প্রোটিন ইন্টারাকশন বা প্রোটিনের সাথে ডিএনএ কিউ ইন্টারাকশন করে সেগুলো দেখি। ইকোলাই থেকে আমরা ওদের প্রোটিনগুলো তৈরি করে নিয়ে আমরা বাইরে কাজ করি সেগুলো, সেলের বাইরে। এটাতে মানে রেজাল্ট খুব একটা মানে ওই অরিজিনাল অর্গানিজমের তো সেমই আসা উচিত, মানে ডিফারেন্স তো আসা উচিত নয়? ডিফারেন্স আসা উচিত না, কিছু কি ফ্যাক্টর করে মানে এরকম যে অরিজিনালটা না করে সেটা যে ইকোলাইয়ের রিলেটেড বা সেটাতে কি না? এবার আমরা যেটা আমরা ইকোলাইয়ের মধ্যে করি না, আমরা যেটা করছি ইকোলাইয়ের মধ্যে প্রোটিনগুলো আমরা সিনথেসিস করে নিচ্ছি, সিনথেসিস করে নিয়ে আমরা ইনভিট্রো মানে আমরা পুরোটাই ধরো টিউবে বা কিউবেটের মধ্যে রিঅ্যাকশনগুলো করছি। এবার সেলের মধ্যের যে এনভায়রনমেন্ট সেটা কখনোই মিমিক করা যায় না, করা যাবে না, সেটা তো হ্যাঁ মানে এটা যেটা করা গেলে তো হয়েই যেত। হ্যাঁ, এবার মিমিক আর সেলের মধ্যে সবকিছু সবসময় দেখাও যায় না, কেন ধরো তুমি, আমি বলছি ট্রান্সক্রিপশনের যে মেন এনজাইমকে ট্রান্সক্রিপশন করে যেটা একদম দরকারি, সেটা হচ্ছে তোমার প্রথমেই যার নাম আসে RNA পলিমারেজ, আর প্রিন্সিপাল সিগমা ফ্যাক্টর, অনেক সিগমা ফ্যাক্টর থাকে। তো আমাদের ধরে নাও আমরা বলছি ইকোলাই সিগমা 70, ঠিক আছে, এই সিগমা 70 বা RNA পলিমারেজে আমরা যদি কোনো অল্টারেশন আনি, আমরা ধরুন জেনেটিক স্টাডি করবো, কি দেখবো, দুটো প্রোটিন কাজ করছে, ঠিক আছে, এবার তাদের কাজ করছে বুঝবো কি প্রোটিনগুলো মিউটেশন করে আমায় দেখতে হবে যে হ্যাঁ এই জায়গাটা কেটে দিলে তাহলে কাজ করছে না, তার মানে এই জায়গাটাই থাকলে ও কাজ করতে পারে, এই জায়গাটাই কাজের জন্য এসেনশিয়াল, তাই তো? এবার আমি যদি RNA পলিমারেজকে সেলের মধ্যে কাটাকুটি করতে যাই তাহলে সেলটাই সার্ভাইভ করবে, তাহলে ওটাকে বাইরেই স্বাভাবিক। আচ্ছা, এখানে আমার একটা বেসিক প্রশ্ন আছে যে এটা আমার কাছে একটা অ্যান্সার আমি নিজের মধ্যে ভেবেছি, কিন্তু তাও তোমাকে একবার জিজ্ঞাসা করছি যে আমরা যে প্রোটিন বলছি, যে প্রোটিন নিয়ে তুমি কাজ করছো, তো প্রোটিন তো আমরা খাবারেও তো প্রোটিন খাই, তো মানে মাছে মাংসে প্রোটিন থাকে, তো এই প্রোটিন ওই প্রোটিনে যদি বেসিক পলিপেপটাইড যে বন্ডগুলো সে বেসিক ক্যারেক্টারিস্টিক তো সেম, কিন্তু ডিফারেন্সটা কোথায়? ওটার সঙ্গে যদি আমাদের শরীরে যে প্রোটিন থাকে, আমরা কি ওই প্রোটিন তৈরি করার জন্য এই প্রোটিন দরকার, ওই জন্য আমরা খাচ্ছি যেখান থেকে ওই প্রোটিন তৈরি হচ্ছে, নাকি রিজন? না, সেরকম নয়, আমরা যে প্রোটিনটা খাচ্ছি যদি বলো, হ্যাঁ, সেই প্রোটিনটা আমাদের এনার্জি সোর্স হিসেবে কাজ করছে, এনার্জি সোর্স, আর কোনো কাজ নয় না। সেই প্রোটিনটা যেটা আর আমাদের অ্যামাইনো অ্যাসিডসের যে পুল সেটাকে এনরিচ করছে, যেটা হয় আমরা যে প্রোটিনটা খাচ্ছি সেটা তো ধরো ডাইজেস্টিভ সিস্টেমে গেল, সেটা আমাদের ক্যালোরি সাপ্লাই করছে। আচ্ছা আচ্ছা, শুধু ক্যালোরির জন্যই? মানে আমার এরকম আমি ভাবছিলাম হয়তো, জানি না আমি, যে ওই প্রোটিনগুলো কি ওগুলো কি কাইন্ড অফ অ্যাজ এ বিল্ডিং ব্লক হচ্ছে, মানে ওগুলোকে ভেঙে সেখান থেকে আমাদের প্রয়োজনীয় প্রোটিন আমরা তৈরি করছি। হ্যাঁ, যেটা হয় ওই আবারই বলছি আবার অ্যামাইনো অ্যাসিডটা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, ক্যালোরি প্লাস অ্যামাইনো অ্যাসিড, মানে কাইন্ড অফ বিল্ডিং ব্লকের মতোই আর কি, কারণ ওটা না হলে আমরা তখন নিজস্ব কাজগুলো করতে পারবো না।
কিন্তু বেসিক প্রোটিনের নেচারগুলো আলাদা, এক একটা অর্গানিজমের উপর ডিপেন্ড করে। মানে যেমন ট্রান্সক্রিপশন ফ্যাক্টর যেটা বললাম, যেমন আমি বলছি সবসময় আলাদা তাও না, আরএনএ পলিমারেজের কথা বললাম, এটা একদম ব্যাকটেরিয়া থেকে হিউম্যান অবধি এই প্রোটিনটা অলমোস্ট কনজার্ভ। অলমোস্ট কনজার্ভ, এটা ইন্টারেস্টিং। মানে আমরা তো ইভলিউশন বলতে কি বুঝি? ইভলিউশন বলতে আমরা যা একদম 7 ক্লাস 7 8 বা নিচে বা খানিকটা উপর থেকে পড়ে এসেছি, সেটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া থেকে তারপর হায়ার মিন্স কি করে তৈরি হচ্ছে। আমরা যদি এদিকে আসি, প্রথমে তোমার ইউক্যারিওটস, তারপরে হচ্ছে গিয়ে পরিফেরা, তাদেরকে হায়ার মিন্স হতে হয়েছে। আরেকটা খুব মজার ইভলিউশনের গল্প আছে, সেটা হচ্ছে কেমিক্যাল ইভলিউশন। কেমিক্যাল ইভলিউশন কিরকম, যে প্রোটিনগুলো কি করে ইভলভ করছে, সেটাও তো নেচার কি যখন দরকার পড়েছে একটা মলিকিউল ইভলভ করেছে, সেটাও খুব মজাদার গল্প। এটা মানে প্রোটিন ইভলিউশন তো আমাদের স্কুলে তো পড়ানো না পড়ানো হয়, ওটা তো হায়ার স্টাডিজ। আজকাল তো শুনছিলাম নাকি ইভলিউশনটা মানে আমেরিকার মতো জায়গায় নাকি অনেকে নাকি সিলেবাস থেকে হটিয়ে দেওয়ার কথা ভাবছে। যাই হোক, তো হ্যাঁ, মানে প্রোটিনও ইভলভ হয়, এবং সেগুলোই স্বাভাবিক, মানে লজিক্যালি যদি ভেবে দেখি, কারণ ওগুলো তো বিল্ডিং ব্লক আমাদের লাইফের। শুধু প্রোটিন বলে না, প্রোটিন ডিএনএ, আমি একটা খুব মজার স্টাডি বলে এই সূত্রে, আমার নয়, আমি টক শুনেছি, আমার খুব ভালো লেগেছিল, কোসেন্সিভলি শুনেছিলাম। এক্স্যাক্টলি কার কাজ ঠিক মনে থাঙ্গারাজা খুব সম্ভবত হতে পারে। হ্যাঁ, কোভিলিউশন অফ প্রোটিনস কি হচ্ছে, রেস্ট্রিকশন এনজাইমস থাকে। রেস্ট্রিকশন এনজাইমস কাদের থাকে? থাকছে ব্যাকটেরিয়া। কি হয়, ব্যাকটেরিয়া ফার্স্ট ব্যাকটেরিয়াকে অ্যাটাক করে, ওর নিজের ডিএনএটা ব্যাকটেরিয়ার মধ্যে পাঠিয়ে দিচ্ছে করে। ওর ডিএনএ কি করছে, ওর ডিএনএ ব্যাকটেরিয়ার সমস্ত সিস্টেমকে কাজে লাগিয়ে ব্যাকটেরিয়া সেলকে মেরে ফেলার প্রোটিন তৈরি করছে। আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, ব্যাকটেরিয়া আমরাও পড়েছিলাম। হ্যাঁ, এবার ওর ডিএনএটা যখন ঢোকাচ্ছে, এবার ব্যাকটেরিয়াল সেলও কি, ওকেও তো বাঁচতে হবে, সার্ভাইভিং ইনস্টিংক্ট সবারই। এবার ব্যাকটেরিয়াল সেল কি করছে, এমন কিছু এনজাইম তৈরি করছে, এগুলো রেস্ট্রিকশন এনজাইম আমরা পরে নাম করছি, যারা ওই ডিএনএটাকে চিনে ওই ডিএনএটাকে কেটে কুচি করে দেবে ব্যাকটেরিওফাজিক। ঠিক আছে, এই অবধি জানা ছিল ঠিকঠাক। তা ওই ভদ্রলোক যে কাজটি করেন, নিজের কোইভিলিউশন কীরকম হচ্ছে, এবার ব্যাকটেরিওফাজ রেস্ট্রিকশন এনজাইম তৈরি করলো, ব্যাকটেরিয়া রেস্ট্রিকশন এনজাইম তৈরি করলে, ব্যাকটেরিওফাজের ডিএনএ ঢুকলো, ওই কেটে কুচি করে দিল। ব্যাকটেরিওফাজ চুপ করে বসে নেই, ও এবার চিনল তাহলে এই ডিএনএর এই জায়গাটাকেও এনজাইম চিনছে, ওই জায়গাটা মডিফাই করে দিল ডিএনএ। আচ্ছা করে এবার যখন ওই ডিএনএ ব্যাকটেরিয়ার মধ্যে বুঝতে পারছে, ব্যাকটেরিয়া চিনতে পারছে না, এবার ব্যাকটেরিয়া আবার ওর এনজাইমটাকে মডিফাই করছে। এইরকম ভাবে দুজনেই মডিফাই করতে থাকছে, এইভাবে দুটো ইভলভ। আচ্ছা, ঠিক, এটা বেশ ইন্টারেস্টিং। আর ব্যাকটেরিয়া ফাজ দিয়ে তো এখন কে রিসেন্ট ফাস্ট থেরাপি নাকি সব চলছে না, ওগুলো তো ওই ব্যাকটেরিয়া ফাজ দিয়ে ওই একই কনসেপ্ট নিয়ে যদি আমার নিজের কোনো ধারণা। হ্যাঁ, এটা এই ইয়েটা মানে সেই বলে না, সেই আমাদের যে কদিন আগে করোনা এলো, সেই করোনা বিভিন্ন ইভলভ হচ্ছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে কাইন্ড অফ প্রোটিন, আমাদের ইমিউন সিস্টেমে আস্তে আস্তে হ্যাঁ ইভলভ হচ্ছে কিনা বলবো না, কেন ইভলিউশন ব্যাপারটা এত লার্জ স্কেলে দেখতে হয়। হ্যাঁ, মানে এত তাড়াতাড়ি অ্যাকচুয়ালি মাইক্রো অর্গানিজমের পক্ষে ইভলভ হওয়াটা ভীষণ সোজা। কেন? ধরো একটা ইকোলাইজ ব্যাকটেরিয়া আমি ধরি, হ্যাঁ, তার ডাবলিং টাইম মানে তার ছানাপোনা তৈরির সময় হচ্ছে গিয়ে 20 মিনিটস মাত্র। সেখানে এবার তুমি হিউম্যানের সাথে কম্পেয়ার করো, একটা জিনে যে একটা চেঞ্জ আসবে সেটা তো দুম করে আসে না। আমাদের 1 বছর মানে ওদের অনেক জেনারেশন হয়ে গেল, অনেক জেনারেশন, কয়েক লক্ষ জেনারেশন, মানে আমাদের এক ঘন্টা মানে 3টে জেনারেশন। এই কারণে তো বলে যে কোনো একটা ভাইরাস আউটব্রেক হলে শেষ হতে হতে আবার ইভলভ হয়ে গেছে। হ্যাঁ, 3টে, 1 ঘন্টায় 3টে, 24 ঘন্টা, একদিনে কতগুলো হচ্ছে 72টা। হ্যাঁ, এই জিনিসগুলো তো স্বাভাবিক, খুবই কমপ্লিকেটেড, এগুলো এত ইন্টারেস্টিং অ্যান্ড কমপ্লিকেটেড বলে তো রিসার্চ হচ্ছে, স্বাভাবিক, আরও বেশি বেটার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য। বাট এই রিসার্চের পাশাপাশি আমি আরেকটা প্রশ্ন করতে চাইবো তোমাকে, যে এই এক্সপেরিমেন্টগুলো করার জন্য তো কীরকম প্রবলেম ফেস করতে হয় তোমাদের, মানে যারা রিসার্চ করতে, ধরো কেউ চাইছে আমি এরকম এক্সপেরিমেন্ট করবো, তো মানে একটা প্রবলেম তো আছে এক্সপেরিমেন্টের প্রবলেম,
মানে ফান্ডিং এর প্রবলেম ওসব তো বাদই দিচ্ছে, কিন্তু ওগুলো ছাড়া মানে আমি যখন সবকিছু অ্যাভেলেবেল আছে তাতেও কি সবসময় স্মুথলি এগোবে তাও তো নয়, এবং কি কি প্রবলেম ফেস করতে বলতে না, তাতেও সবসময় স্মুথলি এগোয় তা নয়। প্রবলেম আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, আমি নিজে যেটা ফেস করেছি সেটা হচ্ছে গিয়ে আমি ধরো আমি দুটো প্রোটিন ইন্টারাকশন দিয়েছিলাম, ঠিক আছে? দুটো প্রোটিন নিজের মধ্যে বাইন্ড করে কি করে না, ঠিক আছে? এবার অ্যানাইসোট্রপি বলে একটা প্রসেস আছে, ঠিক আছে? তো সেখানে আমি দেখছি প্রোটিন বাইন্ড করে না, এবং প্রিভিয়াস রিপোর্ট আছে দুটো প্রোটিন বাইন্ড করে না। তাই যখন অ্যানাইসোট্রপি করছে তখন বাইন্ড করে না, সুন্দর, ঠিক আছে? এবার আমি যখন এমসা করছি, এমসায় দেখছি খুব স্ট্রং বাইন্ডিং, এবং স্ট্রং বাইন্ডিং এতটাই পারফেক্ট বাইন্ডিং দেখাচ্ছে, জাস্ট দুটো প্রোটিন অ্যাড করছি, একটার সাথে একটা মেশাচ্ছি, কোনো সময় রাখছি না। মানে জেনারেলি আমরা দুটো প্রোটিন অ্যাড করার পর একটা টাইম ইনকিউবেট করি 37 কেন আমাদের বা যে কোনো বেশিরভাগ অর্গানিজমে সেলের ভিতরে টেম্পারেচার 37, 37 ইনকিউবেট করে, 37 ইনকিউবেট করছি না, জাস্ট দুটো প্রোটিন অ্যাড করছি, দেখছি ভীষণ স্ট্রং ইন্টারেকশন। কি হচ্ছে কিছু বোঝা যাচ্ছে না, মানে প্রায় অলমোস্ট 4 বছর ধরে একই এমসা রিপিট করে যাচ্ছি। অ্যানাইসোট্রপিতে কোনো বাইন্ডিং নেই, বাইন্ডিং আছে, মানে খুব ক্যাওটিক সিচুয়েশন ছিল। হঠাৎ একদিন কি মনে হলো যে দুটোর মধ্যে মেজর ডিফারেন্স হলো, দুটো রিয়াকশনও করা হচ্ছে একই বাফারে। এবার এমসা বেসিক্যালি একটা জেল, ঠিক আছে? ইলেকট্রোফোরেটিক মোবিলিটি অ্যাসে, জেলের মধ্যে আমরা লোড করি, তো যখন প্রোটিনটা চলে, দুটো প্রোটিন যদি বাইন্ড করে তাহলে কি হবে, ওটা যে স্পিসিসটা তৈরি করছে সেটা ভারী হবে, সেটা আসতে চলে। তা এই এমসিটা যখন করা হয় তখন অন্য একটা বাফারিং সিস্টেমে লোড করতে হয়, যে বাফারিং সিস্টেমে বিভিন্ন আয়ন টায়ন আছে। তা পরে আমরা বুঝলাম অনেক পরে যে টিবি, যেটা জেনারেলি বাফার থাকে এমসা করার সময়, ওই সিস্টেমটা যেটা জেনারেলি কোনো ইন্টারফেয়ার করে না, আমাদের ক্ষেত্রে টিবিটা ইন্টারফেয়ার করছে। মানে টিবিটা যেই আমরা লোড করছি, এবার ওই ইন্টারাকশনটার মধ্যে এই দুটো প্রোটিন ধরো আছে, হ্যাঁ, ওর মধ্যে টিবিও তো ঢুকছে, টিবি গিয়ে কি করছে, টিবিতে একটা ইডিটিএ থাকে, ইডিটিএ বেসিক্যালি চিলেটিং এজেন্ট। এবার আয়নে পলিমারেজ যে এনজাইমটা, ওর একদম পড়ে থাকে ম্যাগনেসিয়াম আয়ন একটা, ঠিক আছে? ইডিটিএ গিয়ে ম্যাগনেসিয়াম আয়নটাকে সিলেক্ট করে দিচ্ছে, তাতে আয়রন পলিমারেজ যে একটা স্ট্রাকচারাল চেঞ্জ হচ্ছে, তখনও ওর যে বাইন্ডিং পার্টটা আর কি, যার বাইন্ড করার কথা নয় আদতে, কিন্তু তখন ও অন্য প্রোটিনটাকে ওকে বাইন্ড করতে হচ্ছে। আর এইটাই জানতে 4 বছর। আবার এমনও হয় যে একদম করলাম, অল্প কদিনের মধ্যে চলে আসলো। এটা তো মানে খুবই সাবজেক্টিভ হোক প্লাস লাক বলা যাক, মানে কিছু মানে আর একটা ইনস্টেন্স বলি এরকম, এটা আমার শোনা ঘটনা প্রফেসর সিদ্ধার্থ রায় থেকে। উনি খুব সম্ভবত তখন পোস্টডক ছিলেন বা পিএইচডি করছেন, আমার সঠিক সময়টা মনে নেই, উনি বলেছিলেন যে উনি এরকম কোন একটা অ্যাসে করছেন যে এক্সপেক্টেড রেজাল্ট পাচ্ছেন না, দীর্ঘকাল ধরে পাচ্ছেন না, তারপরে দেখতে হঠাৎ পাচ্ছেন না, কি হচ্ছে বোঝাও যাচ্ছে না। তারপর আমরা বললো জলটা টেস্ট করে দেখি, জল যে মিলিপোর ওয়াটার ইউজ করা হয়, দেখা যাচ্ছে সেই জলে কোনোভাবে স্ট্রেসেস অফ কপার আছে, সেইটাই যেটা এক্সপেক্টেড রেজাল্ট সেইটা আসতে দিচ্ছে না। সবই চেক করতে হবে। এক্সপেরিমেন্ট তো বাই ডিফল্ট আমরা জানি, আমি নিজে থিওরিটিক্যালি ফিজিক্সে কাজ করি, তো এক্সপেরিমেন্ট বাই ডিফল্ট অনেক প্রবলেম, অনেক স্ট্রাগল তো ফেস করতে হয় থিওরি থেকে অনেক গুণে। থিওরি স্ট্রাগলটা আলাদা, বাট এক্সপেরিমেন্টের স্ট্রাগলটা অনেকটা, মানে যে স্ট্রাগলগুলো হয় প্রচুর টাইম নিয়ে নেয় আর কি, প্রচুরটা টাইম এফোর্ট, মানে একটা এক্সপেরিমেন্ট বারবার রিপিট করা, মেন্টাল স্ট্রেস তো আছেই স্বাভাবিক। তাও আলটিমেটলি আমি এটা বলতে চাইবো, দাদার একটা কাজ পাবলিশ হয়েছে জার্নাল অফ মলিকুলার বায়োলজি, আর এটা যথেষ্ট প্রেস্টিজিয়াস জার্নাল আর কি। তুমি কি আর অন্য কোনো কাজে মানে প্রজেক্টে কাজ করছো? আরও সাইমালটেনিয়াসলি 4টে প্রজেক্টে কাজ করছি আমি। দেখা যাক এগুলো। এখন তুমি নেক্সট তোমার প্ল্যান তো পোস্টডক ডেফিনেটলি, তো সেটার কি পরে অ্যাপ্লাই করবে আরও একটা কাজ হওয়ার পর? অ্যাকচুয়ালি কাজ না, আমি থিসিস সাবমিট করেছি, থিসিসটা একদম পুরো ডিগ্রি হাতে পাওয়ার পর অ্যাপ্লাই করবো, কারণ এখন বিদেশে
ডিগ্রি ছাড়া যাওয়াটা খুব প্রবলেম হয়ে গেছে। মানে ডিগ্রি মানে অ্যাটলিস্ট ডিফেন্স তো হতেই হবে, ডিফেন্স ছাড়া এটা আমিও কাইন্ড অফ দেখছি আর কি। মানে হ্যাঁ, এখন যদি থাকে যে পরিচিতি হলো কনফারেন্সের থ্রু বা জানাশোনা আছে তো হলেও হতে পারে, বাট অচেনা জায়গায় একদমই পাওয়াটা খুবই মুশকিল। ঠিকই আছে, আজ দাদা আমাদের অনেক নতুন নতুন কথা বললেন, অনেক বায়োলজিক্যাল টার্মই বোঝা সবার পক্ষে সম্ভব নয়, বাট ইন জেনারেল আর কি যদি একবার সামারি করতে চাই, দাদা তুমি প্রোটিনের ট্রান্সক্রিপশন নিয়ে কাজ করো, জিন এক্সপ্রেশন, ঠিক আছে, যেখানে তোমার ট্রান্সক্রিপশনটা খুবই নেসেসারি আমাদের শরীরে প্রোটিন সিনথেসিসের জন্য, ফার্স্ট স্টেপ ওটা। এবং ওটা না হলে আমাদের যত রকমের যে ফাংশন হয় শরীরে, যে ফাংশন, সেগুলো প্রবলেম হতে পারে। আচ্ছা, এখানে একটা কথা বলবো, আমি একটা প্রোটিনের নাম শুনেছি প্রায়ন প্রোটিন, তো এইটা কি এই ট্রান্সক্রিপশনটা প্রবলেম হলে কি প্রায়ন তৈরি হয় নাকি প্রায়নটা অন্য রিলেটেড, মানে এই ব্যাপারে কোনো আমি ঠিক জানি না। আমি অ্যাকচুয়ালি প্রায়নটা কোনো কারণে শুনেছি, আমি এটা যদি আপনার কেউ মুভি বা সিরিজ দেখার ইয়ে থাকে, নেটফ্লিক্সে একটা সিরিজ আছে ভি ওয়ার্ডস বলে, ওখানেই কথাটা আছে প্রায়ন প্রোটিন। তো ওখানে সিরিজগুলোতে মানে মাঝে মাঝে বলে দেয় না, যেমন আর অ্যাভেঞ্জারের সিনেমায় কোয়ান্টাম বলে দিল, দিয়ে মুভ অন করে গেল, ওখানে এরকম প্রায়ন প্রোটিন বলেছিল যে প্রায়ন প্রোটিনটা স্ট্রাকচার নেই, আনস্ট্রাকচার প্রোটিন, দিয়ে মুভ অন করে গেল। তো আমি তাই ভাবলাম যে তুমি আমার ঠিক জানি প্রচুর অনেক হ্যাঁ হ্যাঁ, না না সেটা তো অসম্ভবই নয়। যাই হোক, আজকে দাদার সঙ্গে খুব ভালো লাগলো কথা বলে। থ্যাংক ইউ দাদা সময় দেওয়ার জন্য, অনেকদিন ধরে দাদাকে বিরক্ত করছিলাম আর কি। থ্যাংক ইউ, আবার পরে দেখা হবে।